আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা বনফুল রচিত নিম গাছ ছোট গল্পটি পড়ব। এটি একটি প্রতীকী গল্প। গল্পটি লিখেছেন কে? বনফুল। আচ্ছা, বনফুল কিন্তু তার এক ছদ্মনাম, সাহিত্যে ব্যবহৃত নাম। ওনার প্রকৃত নাম আছে, অনেক কর্মকাণ্ড আছে, বই আছে, উপন্যাস আছে, আমরা জেনে নেই। প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। 1899 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? মণিহার গ্রামে, বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে। আচ্ছা, বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু। মেডিকেল অফিসার হিসেবে তিনি জীবনের কি শুরু করেন কর্মজীবন। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। 1918 সালে মানে 19 বছর বয়সে, 1899 সালে জন্ম, তাহলে 1918 সালে 19 বছর বয়সে তিনি কি করেন? শনিবারের চিঠি, ওইখানে পত্রিকার নামই ছিল একটা, শনিবারের চিঠি একটা ছিল, সেখানে ব্যঙ্গ কবিতা। ব্যঙ্গ কবিতা মানে কি? রঙ্গরসাত্মক কবিতা, যে কথা সহজে মানুষকে বলা যায় না, হাসি ঠাট্টার মাধ্যমে বলা যায়, সেটা হচ্ছে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। এই দিয়ে সাহিত্যের সূচনা হয়। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। এরপরে তিনি কি প্রবাসী পত্রিকা নামে একটা পত্রিকায় আধা পাতা কখনো বা এক পাতা গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। গল্পগুলো আকারে ছোট ছিল, তাৎপর্যপূর্ণ। এটা কিন্তু আমরা এই কথাটির সত্যতা আমরা কোথায় দেখব? এই নিম গাছ গল্পে দেখব। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ ইত্যাদি। বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরর্থ, জঙ্গম ইত্যাদি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। এটা মনে রাখতে হবে, বনফুলের উপাধি কি? পদ্মভূষণ। তার প্রকৃত নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। 1979 সালে 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা কি পড়ব? বনফুলের নিম গাছ গল্পটি পড়ব। এটা কবিতার মতো তোমাদের মনে হতে পারে, কিন্তু এটি কিন্তু একটি গল্প, প্রতীকী গল্প। এই গল্পে একটি নিম গাছ, এক কবি আর এক লক্ষ্মী গৃহবধূ, এই হচ্ছে গল্পের চরিত্র। এই তিনজন হচ্ছে গল্পের, গল্পের চরিত্র। তিনজন আমরা বলতে পারি না। নিম গাছের অনেক গুণ, বিভিন্ন রোগের চিকিৎসা ও স্বাস্থ্যের উপকারের কারণে এর ডাল, পাতা, ছাল সবই ইচ্ছে মতো ব্যবহার করা যায়, কিন্তু কেউ নিম গাছের বিশেষ যত্ন নেয় না। এত গুণ যার, তার যত্ন কিন্তু কেউ নেয় না। সে অবহেলায় পড়ে থাকে বাড়ির পিছনে। কিন্তু একদিন এক কবি এসে নিম গাছের রূপে কি মুগ্ধ হয় এবং নিম গাছের প্রশংসা করে। কবিকে নিম গাছের এতই ভালো লাগে যে সে তার সঙ্গে চলে যেতে চায়। কে কার সঙ্গে? কবি সাথে চলে যেতে চায় নিম গাছটা, কিন্তু শিকড় মাটির গভীরে চলে যাওয়ায় তা সম্ভব হয় না। এই নিম গাছের গল্পটি শেষ লাইনে আমরা যে দেখি, কাজকর্মে নিপুণা গৃহবধূটির অবস্থাও নিম গাছের মতোই। অবহেলা অযত্নে সেও সংসারের মায়া ও দায়িত্ব বন্ধনে জড়িয়ে গেছে। এখানে এই যে নিম গাছ গল্পটি কিন্তু প্রতীকী হিসেবে লেখক লিখেছেন। মূলত ওই নিপুণা লক্ষ্মী বউয়ের কথাই
আমাদের এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এবার আসো আমরা লেখক যেভাবে গল্পটি সাজিয়েছেন আমরা সেটা লাইন ধরে ধরে অর্থসহ পড়ি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। দেখো, কেউ ছাল মানে গাছের যে চামড়া বাকল সেটা ছাড়িয়ে নিয়ে পানিতে সিদ্ধ করছে, সেই সিদ্ধ পানি ব্যবহার করবে, গায়ে ঢালবে। পাতাগুলো শিলে পিষছে, কেউ পাটায় বেটে নিচ্ছে মিহি করে, আবার কেউ বা এর কচি পাতাগুলো কি গরম তেলে ভেজে নিচ্ছে খাওয়ার উপযোগী করে। এগুলো সবই কি খোস দাঁত হাজা চুলকানিতে লাগবে। যাদের গায়ে চুলকানি হয়, স্কিনের সমস্যা হয়, তারা কিন্তু এই যে ছাল সিদ্ধ পানি, তারপরে এই যে শিলে পাটায় বাটা পাতা মিহিন যে সেটা গায়ে মাখে, কেউ আবার তেলে ভেজে ভাতের সাথে খায়, এগুলো সবই কিন্তু এই চুলকানি খোস দাঁত হাজা মানে স্কিনের সমস্যার জন্য ব্যবহার হয়, চামড়ার সমস্যাজনিত। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। চর্মরোগের অব্যর্থ মহৌষধ বলা হয়েছে কেন? বলা হয়েছে নিম গাছের ঔষধি গুণ অনেক। মানুষের শরীরের যাবতীয় চর্মরোগ উপশমের ক্ষেত্রে নিম গাছ ব্যবহার করা হয়। এর পাতা ছাল তারপর সবই ডাল সবই মানুষের কাজে লাগে। আক্রান্ত স্থানে নিম গাছের পাতা গরম পানি অথবা পাতা বেটে লাগালে রোগের উপশম হয়। এই জন্যই কিন্তু বলা হয়েছে চর্মরোগের অব্যর্থ মহৌষধ, মানে এটাতে চর্মরোগ ভালো হবেই হবে। এই জন্য কিন্তু এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই বলছে, কচি পাতাগুলো আবার এমনি অনেকে চিবিয়ে খায় সমস্যার জন্য। আজকাল কিন্তু আবার বলা হচ্ছে যে ডায়াবেটিসের জন্যও কিন্তু নিমের পাতা উপকারী। কিংবা ভেজে বেগুন সহযোগে, আবার কেউ করে কচি পাতাগুলো বেগুনের সাথে চচ্চড়ি করে, পাতুরি করে, গরম ভাতের সাথে একটু তিতা তিতা লাগে কিন্তু ভালোই লাগে। উস্তাও তো, করল্লাও তো তিতা, তাই না? কিন্তু আমরা তো শরীরের উপকারের জন্য খাই, তেমনি খাওয়া হয়। যকৃতের পক্ষে ভারী উপকার, আবার যকৃতের জন্যও এটা বলছে যে অনেক বেশি উপকারী। যকৃত হচ্ছে শরীরের একটা অঙ্গ বিশেষ। নিম গাছের ঔষধি গুণের মধ্যে মানব শরীরের চর্মরোগের উপশমের ছাড়াও এটি লিভার বা যকৃত জন্য উপকারী। সেজন্য নিম পাতা কাঁচা খায় কেউ, আবার ভেজেও খায়। আচ্ছা দেখো, কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকবে বলছে। আবার কচি ডালগুলো মেসোয়াক, যেটা আমরা দাঁত মেসোয়াক করি, অন্য কোনো গাছের ডাল দিয়ে কিন্তু মেসোয়াক হয় না, সেটা নিমের ডাল হতে হবে। কবিরাজেরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়। কবিরাজেরা কিসে কেন পঞ্চমুখ? এই নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজেরা এই নিম গাছের পাতা ছাল বাকল এবং ডাল দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করে, এজন্য তারা পঞ্চমুখ। আর বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়। বিজ্ঞ ব্যক্তিরা বাড়ির পাশে যদি একটা নিম গাছ গজিয়ে ওঠে, তারা খুব খুশি হন যে বাহ, বেশ ভালো হয়েছে, এটা কি হাওয়াও ভালো, রোগের জন্য উপকার। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। ওই যে বিজ্ঞরা কি বলে, কাটতে চাইলে বলে না, নিমের হাওয়া তো বেশ উপকারী, তোমরা এটা কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। বলছে কাটে না ঠিকই, বিজ্ঞদের কথা মানে, বড়দের কথা, কাটে না কিন্তু যত্নও কিন্তু কেউ করে না। চারিদিকে জমে এসে আবর্জনা জমে এসে চারিদিকে, বলছে অযত্নের কারণে গাছটার চারিদিকে যেন আবর্জনা জমে। শান বা দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। এই দেখো গুরুত্বপূর্ণ লাইন। শান দিয়ে বাঁধানো মানে কি, ইট সিমেন্ট দিয়ে চারদিকে গোল করে চারকোনা করে বাঁধিয়ে দেয়, আবার সাদা রং দিয়ে লাল রং দিয়ে দেয়ালটা রং করে। আমরা এরকম অনেক দেখি না আমাদের ঢাকা শহরের পার্কগুলোতে, গাছের চারিদিকে ইট দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে সুন্দর পাকা করে দিয়েছে, শান দেওয়া হচ্ছে সেটা। বলছে সে আর এক আবর্জনা।
ওই ইসের মধ্যে যে বাঁধানো ওইটার মধ্যে যে ময়লা আবর্জনা সবাই আবার সেখানে কি ডাস্টবিনের মতো যে ঝালমুড়ি খায় বাদাম খায় ওইটার ভিতরে যেয়ে ফেলে, আর গাছের পাতা ধুলাবালি এটা সেটা তো উড়ে আসে, সেইটা আরেক আবর্জনা, কেউ তো আর পরিষ্কার করে না। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। হঠাৎ একটা নতুন লোক আসলো, দেখো সে কি করলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। সে যেন কি একেবারে মনোমোহিত হয়ে মুগ্ধ হয়ে নিম গাছটার দিকে অনেকক্ষণ চেয়ে রইল। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলছে একদিন এক লোক আসলো, সে খুবই একেবারে মুগ্ধ, একেবারে সুন্দর ভালো দৃষ্টিতে গাছের দিকে চেয়ে রইল। সে কি করলো, অন্যান্যরা আসলে তো কি গাছের ছাল তুলে নেয়, পাতা ছিঁড়ে নেয়, ডাল ভাঙে, কিন্তু সেই লোকটা কিন্তু এগুলো কিছুই করলো না, শুধুই মায়াময় মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, সুন্দর অপলক দৃষ্টিতে। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলের বা কি বাহার। বলছে লোকটা কি বললো, কিছুই করে নাই, সবার মতো ছাল তুলে নাই, পাতা ছিঁড়ে নাই, ডাল ভাঙে নাই। সে আরও মুগ্ধ হয়ে বলল, বাহ কি সুন্দর পাতাগুলি, পাতাগুলোর যে কি সুন্দর সেটা বলল, কি রূপ, আসলেই কিন্তু অপরূপ সৌন্দর্য। যখন সব একেবারে সবুজ কচি পাতা, সবুজে সবুজ একাকার, তখন কিন্তু আসলেই সুন্দর গাছের। তো ওই লোকটি বলছে, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, নিমের থোকা থোকা ফুল ছিল গাছে, সেটার বা কি সৌন্দর্য, সে কথাই বলল। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, ওই যে লোকটা কি বলছিল যে সবুজ পাতার কি সৌন্দর্য, আবার থোকা থোকা ফুলের কি বাহার, আর বলছে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশে থেকে সবুজ সায়রে। ওইখানে নক্ষত্র কাকে বলা হয়েছে, ওই যে থোকা থোকা সাদা সাদা ফুল, নিমের ফুল কিন্তু সাদা সাদা হয়, ওই ফুলগুলোকে বলা হয়েছে। নীল আকাশ থেকে নেমে এসেছে কোথায়, সবুজ সায়রে। সায়র শব্দের অর্থ কিন্তু সমুদ্র, সাগর। সেই নক্ষত্র বলা হচ্ছে ফুলগুলোকে, নীল আকাশ তো নীল আকাশই, সবুজ সাগর মানে সবুজ সাগরে। সবুজ সাগর এখানে কি বোঝানো হয়েছে, গাছের সবুজ প্রকৃতিকে, যে সবুজ পাতার যে বাহার, সবুজের যে সৌন্দর্য, সেই সবুজের সৌন্দর্যকে মানে সবুজ সাগর মনে হয়েছে। সায়র শব্দের অর্থ সাগর। সবুজ সাগরে যেন নক্ষত্র নেমে এসেছে, সাদা ফুলগুলোকে দেখে মনে হয়েছে বাহ কি সুন্দর করে দেখো, কবি বলছেন। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, খানিকক্ষণ সে চেয়ে রইল, সৌন্দর্য উপভোগ করলো, গাছের প্রশংসা করলো, তারপর চলে গেল। কবিরাজ নয়, কবি, এখানে কবিরাজ না, কিন্তু কবিরাজ কে, কবিরাজ হচ্ছেন যারা গাছের ছাল, চামড়া, বাকল, পাতা, ডাল এগুলো নিয়ে নানা রকম ঔষধ তৈরি করে এবং সেই ঔষধ দিয়ে মানুষের সেবা যত্ন করে, তারা এগুলো ছিঁড়ে আর কি গাছ থেকে নেয়। কিন্তু এই লোক কবিরাজ ছিল না, কবি ছিল। সে কি করলো, শুধুই প্রশংসা করলো, কিছুই নিল না। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। নিম গাছটার এই জীবনে সে ওই যে বলছে আবর্জনা, ডাল ছিঁড়ে পাতা নেয়, ছাল আঁচড় দিয়ে নেয়, এগুলো তার কষ্ট লাগে। এই কষ্ট থেকে সে কি করলো, যে এমন কেউ কখনো তাকে এতটা স্নেহের চোখে, মায়ার চোখে, মমতার চোখে, ভালোবাসার চোখে কেউ তাকে দেখে নাই। তো সে কি করলো, তার লোকটাকে এত বেশি ভালো লাগলো, সে লোকটার সাথে চলে যেতে চাইলো, কিন্তু পারলো না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বলছে মাটির ভিতরে গাছের শিকড় বহু দূর চলে গেছে, যদি সে এখন হয়ে যায়, কি প্রাণহীন হয়ে পড়বে, শিকড় উপড়ে যাবে। শিকড় উপড়ে গেলে কি হয়, গাছ আর বাঁচে না, অনেক সময় বাঁচলেও সেটা কি না বাঁচার মতোই, প্রাণহীন, একেবারে শব্দহীন, প্রাণহীন হয়ে একেবারে নির্জীব হয়ে বেঁচে থাকতে হয়। কাজেই তার পক্ষে ওইভাবে শিকড় উপড়ে যাওয়া কি সম্ভব না। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। বলছে বাড়ির পিছনে ছিল তার অবস্থান, সেই আবর্জনার স্তূপ, কেউ সেটা পরিষ্কার করে না, সেখানেই সে
দাঁড়িয়ে রইল, কেউ পরিষ্কার করে না, কিন্তু সবাই কিন্তু তার কাছ থেকে উপকার নেয়। আচ্ছা, গল্প প্রায় শেষ। এই গল্পের ম্যাজিক বাক্য আছে একটি, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। কাদের বাড়ির? নিম গাছের বাড়ির গৃহকর্ম নিপুণা, মানে ঘরের কাজে খুবই নিপুণ সেই লক্ষ্মী বউটার ঠিক এক দশা। কেমন দশা? এই নিম গাছের মতো দশা। নিম গাছকে সবাই অবহেলা অযত্ন করে, কিন্তু তার যত্ন কেউ নেয় না, তাকে কেউ স্নেহের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তার একটু সেবা কেউ করে না। আমাদের এই লক্ষ্মী বউটার কথা কিন্তু একই দশা বলা হয়েছে। এটাই হচ্ছে এই গল্পের ম্যাজিক বাক্য। আমরা প্রশ্ন আলোচনার সময় আরও বেশি গভীর আলোচনা করব, আরও বেশি বিস্তারিত আলোচনা করব, প্রাণবন্ত আলোচনা করব। তোমরা সবাই দেখতে থাকো। আচ্ছা, এবার বহু নির্বাচনের জন্য তো আমাদের শব্দার্থ পড়তেই হয়। আমরা কবি পরিচিতি পড়ে এসেছি। দেখো শব্দার্থ। ছাল অর্থ বাকল, এখানে নিম গাছের বাকল। শিলে পেশা, শিল পাটায় বাটা। অব্যর্থ, যা বিফল হবে না। পাতাগুলো খায়ও, নিমের কচি পাতা খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচ্ছা, শান দিয়ে বাঁধানো, এখানে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝানো হয়েছে। কবিরাজ, যিনি গাছগাছালির পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। কবি, যিনি কবিতা লেখেন, শিকড় অনেক দূর চলে গেছে। প্রতীক আশ্রয়ে বর্ণিত, এই যে শিকড়ের কথাটা, নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃত হয়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। আসলে মূলত ওদের বাড়ির গৃহ নিপুণার লক্ষ্মী বউ। আমাদের, তোমরা তো ছেলেরা মেয়েরা যারা ক্লাস করছো, সবাইকে আমি বলছি সবার ঘরে তো মা আছে, তাই না? মা আছে না? আমাদের প্রত্যেকের মায়েরও কিন্তু এই গৃহ নিপুণার লক্ষ্মী বউ নিম গাছের মতোই অবস্থা। আমরা আসলে কেউ খবর জানি না, খবর রাখি না। মা কি করেন ঘরে? মা সারাক্ষণ সেই সকালবেলা উঠে কে কি টিফিন নিবে, এক একজনের এক এক রকমের বায়না, এক একজন এক এক রকমের নাস্তা খাবে। কেউ রুটির সাথে ভাজি খাবে, কেউ ডিম খাবে, কেউ হালুয়া খাবে। তারপর সেগুলো খাওয়ার পর কে কি টিফিন নিবে, কে গোসল করলো, কে কি করলো, এগুলার খোঁজ খবর করতে করতে তার এক সকাল যায়। নাস্তা খাওয়ার সময় তার নাই। কিন্তু সেই খবর কি আমরা ছেলেমেয়েরা কেউ রাখি না। নাস্তা খাওয়া দাওয়ার পর সবাই যায় যার কাজে ব্যস্ত হয়ে যায়, যে যার কাজ, যে স্কুল কলেজে অফিসে বের হয়ে যায়। তারপরে সেই মা কী করেন? দুপুরের খাবারের আয়োজন করেন। এক একজনের এক এক পছন্দ, এক একজনের এক এক পছন্দের গুরুত্ব দিতে যে তার কি রান্না বান্না এই সেই করতে করতে সেই বিকেল হয়ে যায়। গোসল পর্যন্ত সে সময় মতো করতে পারে না, খাওয়া তো দূরের কথাই। তখন এই যে লক্ষ্মী বউটা এই যে এভাবে যে সবার জন্য কাজ করে, আমরা কি কখনো ঘরের মাকে কখনো জিজ্ঞেস করেছি, মা আমার জন্য নাস্তা করেছো, তুমি কি নাস্তা খেয়েছ? মা আমার জন্য দুপুরে যে কেউ মাছ খাবে, কেউ মুরগি খাবে, কেউ ডাল খাবে, কেউ সবজি খাবে, যে তো মা আমাদের জন্য এত কিছু করেছ। আমরা এক একজনে এক একটা পছন্দ করি, তুমি কি খেয়েছ? আমরা কখনো কিন্তু জিজ্ঞেস করি না। মা যখন শরীর অসুস্থ হয়ে পড়ে সে কিন্তু সহজে তা প্রকাশও করে না। আস্তে আস্তে ধীরে ধীরে কাজে কি করে? মনোনিবেশ করে। কাজের ঝোঁকে ঝোঁকে তার শরীর যে খারাপ সেটা সে বুঝতেও পারে না। অনেক বেশি গভীরে অসুস্থতা যদি চলে না যায়, আমরা কেউ টেরই পাই না কবে মায়ের শরীর খারাপ হলো, কবে ভালো হলো। সেবা যত্ন তো দূরের কথা, তাই না? কিন্তু তারও তো ইচ্ছে করে, তারও তো মনে চায় যে একটু সেবা পেতে, একটু বিশ্রাম পেতে, সবার মতো একটু কি যত্ন পেতে। কিন্তু আমরা কখনোই কিন্তু এই কথা মনে করি না এবং তার কদরও করি না। তাহলে এই গৃহনিপুণা লক্ষ্মী বউটা আমাদের ঘরের মা এবং এই নিম গাছের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? নাই। এই পার্থক্যের দেয়াল আমরা কে গড়ে তুলেছি? আমরা নিজেরা গড়ে তুলেছি। আমরা নিজেরা ঘরের খবর রাখি না, মায়ের খবর রাখি না, যে যার বউয়ের খবর রাখে না, যার কারণে এই লক্ষ্মী বউদের এমন করুণ দুর্দশায় পরিণত হতে হয়।
তখন তারা যখন একেবারে সংসারের নিষ্পেষণে একেবারে চাপে যখন জর্জরিত হয়ে যায়, তখন তারা কি করে, এক সময় কিন্তু মায়েরা বলে যে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, আমি আর থাকবো না। কেন বলে? অনেক কষ্টে বলে, কারণ রোগে শোকে সে সেবা যত্ন পায় না, খাওয়ার সময় পায় না, নাওয়ার সময় পায় না। এই যে কষ্ট থেকে সে বলে যে আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, আমার কিচ্ছু দরকার নাই, কোনো কিছু দরকার নাই। কিন্তু সে কি যেতে পারে কখনো? কখনো কোথাও যেতে পারে না। তার কি বাবার বাড়িতে গেলে তো আর কি সে যে সংসারে যে পরিমাণ কাজ করে, এই পরিমাণ কাজ অন্য কোথাও করলে তার কি খাওয়ার অভাব হবে? কখনোই হবে না। কিন্তু সে যেতে পারে না কেন? ওই যে তার কি শিকড় মাটির ভিতরে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো মায়ের আবার, মা তো গাছ না, মায়ের আবার কি শিকড়? মায়ের শিকড় হচ্ছে তার সন্তান। ছেলে মেয়েকে রেখে মা কিন্তু একা কখনোই বাঁচতে পারে না, সুন্দরভাবে বাঁচতে পারে না। ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি, এদেরকে সে যতটাই কি মনে করে, অনেক সময় রাগ করে মনে করে যে এদের ছেড়ে চলে যাব, কিন্তু আসলে সেটা তার মনের কথা না। সে সত্যিকার অর্থে তো সে যেতে চায় না। সে কি করে বলে, কিন্তু কেউ তো তার সেবা যত্ন করে না, তার খোঁজ খবর রাখে না। ওই যে মনের ভিতর থেকে যে কি আসে, কি বলে এটাকে, মনের ভিতর থেকে যে একটা দুঃখ বের হয়ে আসে যে না আমি চলে যাব, কেউ আমার যত্ন নেয় না, খোঁজ খবর করে না। এই আমাদের লক্ষ্মী বউ, নিম গাছ এবং ঘরের মায়ের কিন্তু সবারই এক দশা। আচ্ছা, এবার আমরা অনেক আলোচনা করলাম, তোমরা এভাবে গুছিয়ে লিখবে এবং যার যার ঘরের সবাই সবার মা বউ এদের খবর রাখবে। এদেরও সেবা যত্নের প্রয়োজন আছে, এদেরও রোগে শোকে যত্নে চিকিৎসার প্রয়োজন আছে। তোমরা সেটা সবাই যার যার স্থান থেকে দায়িত্ব পালন করবে। এবার আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী আলোচনা করব। প্রতিবারের মতোই একটি প্রশ্ন একটি উত্তর শুরু করি। কোন গাছের ছাল ও পাতা চর্মরোগের অবর্থম ঔষধ? নিম গাছের ছাল ও পাতা। নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন? যকৃতের পক্ষে বেশ উপকারী বলে। যকৃত মানে হচ্ছে লিভার। নিমের ডাল চিবোলে কি হয়? দাঁত ভালো থাকে। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজেরা। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? বিজ্ঞরা। কে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল? কবি। কবির কাছে নিম গাছের থোকা থোকা ফুল দেখতে কেমন? এক ঝাঁক নক্ষত্রের মতো। এক ঝাঁক নক্ষত্র নীল আকাশ থেকে কোথায় নেমে এসেছে? সবুজ সায়রে। কার সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিম গাছের? কবির সঙ্গে। নিম গাছ গল্পে ছাল শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বাকল। শান বাঁধানো বলতে কি বোঝানো হয়েছে? ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো। নিম গাছ গল্পে শেকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাংসারিক বন্ধন। নিপুণা শব্দের অর্থ কি? দক্ষ বা অভিজ্ঞ স্ত্রীলোক। বনফুলের প্রকৃত নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। নিম গাছ কোন শ্রেণীর গল্প? প্রতীকী গল্প। আকারে ছোট হলেও নিম গাছ গল্পটি বক্তব্যে তাৎপর্যপূর্ণ। লেখক নিম গাছকে তুলনা করেছেন বাড়ির লক্ষ্মী বউয়ের সাথে। নিম গাছ গল্পের নিম গাছটির বর্তমান প্রেক্ষাপট কি? সংসারে সর্বংসহা নারী। কবিরাজ অর্থ কি? আয়ুর্বেদীয় চিকিৎসক। নিম গাছ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অদৃশ্য লোক। এবার বোর্ড প্রশ্ন কিছু আলোচনা করব। এগুলো সেম প্রশ্ন না, বারবারই আমি তোমাদের বলি কিছু বিষয় যেগুলো জানলে তোমাদের বোর্ড প্রশ্নের অ্যান্সার করতে সুবিধা হবে। নিম গাছের নিঃস্বার্থ উপকারী দিক সম্পর্কে ধারণা। দেখো, এটা দিনাজপুর বোর্ড 2022-এ আসছে, সিলেট বোর্ড 2022-20, বরিশাল বোর্ড 2022। নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গি। ঢাকা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022। গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা ব্যাখ্যা। ঢাকা বোর্ড 2024, 22, 20।
ময়মনসিংহ বোর্ড 2024, 23, 22, চট্টগ্রাম বোর্ড 2020, সিলেট বোর্ড 22। দেখেছো কতগুলা বোর্ডে এসেছে, এইখান থেকে তোমাদেরও আসার কিন্তু সম্ভাবনা আছে। নিম গাছ রূপী লক্ষ্মী বউয়ের প্রতি কবির মুগ্ধতার স্বরূপ, এটা ঢাকা বোর্ডে আসছে 24-এ, ময়মনসিংহ বোর্ড 24 এবং 23। এবার এগুলো আমি একটু আলোচনা করে দেই। আসলে পড়াতে গেলে আলোচনা না করলে ভালোভাবে তোমরা কিন্তু বুঝবে না, যার কারণে ক্লাস বড় হয়ে যায়। নিম গাছের নিঃস্বার্থ উপকারীর দিক। নিম গাছ নিঃস্বার্থভাবে মানুষকে উপকার করে। কিভাবে? তার পাতা দিয়ে, ছাল দিয়ে, বাকল দিয়ে, ডাল দিয়ে, সব কিছু দিয়েই সে তার কি উপকার করে না? তেমনি আমাদের ঘরের গৃহ নিপুণা বউ যে লক্ষ্মী বউ, সে কী করে? তার সকাল থেকে সন্ধ্যা অবধি সে ঘুম পর্যন্ত তার সকল কাজ, সে কার কখন কি প্রয়োজন, কে খাবে, কেউ নাস্তা খাবে, কেউ গোসল করবে, কার গরম পানি লাগবে, কার ওষুধ খাবে, সকল কিছু, কে টিফিন খাবে, খেয়ে আবার টিফিন নিয়ে যাবে, লাঞ্চ নিয়ে যাবে, এগুলো সকল কাজ। তারপরে আরও ঘরের আরও এইসব তো খাবার দাবার দিক, আর অন্যান্য দিক আছে না, সকল দিক কি সেই বউকেই দেখতে হয়, কিন্তু তার দিকে কিন্তু কেউ দেখে না। এই যে নিঃস্বার্থ উপকারী একজন মা বা ঘরের বউ, তার কথা কেউ বিবেচনা করে না, তাকে কিন্তু কেউ দেখে না। আমরা এই নিম গাছের নিঃস্বার্থ উপকারীর দিক বিবেচনা বর্ণনা করতে গিয়ে কিন্তু গৃহনিপুণা ঘরের লক্ষ্মী বউয়ের কথা অবশ্যই বলবো, কারণ এই গল্পের ম্যাজিক বাক্যই হচ্ছে কি, গৃহকর্মে নিপুণা ঘরের লক্ষ্মী বউ। আচ্ছা, নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গি। নারীর প্রতি মানুষের স্বার্থপর, নারীকে অনেকে মানুষই মনে করে না, মনে করে এরা নারী, এরা কি মায়ের জাত, এরা ঘরকন্যা করবে, এরা কাজকর্ম করবে, এরা কেন বাইরে যাবে, অফিস আদালতে, স্কুল কলেজে চাকরি করবে, এরা কিন্তু এটাও অনেকে পছন্দ করে না। এরা ঘরে থাকবে, ঘরের কাজ করবে, ঘরের লোকজনদের সেবা করবে, এগুলোই কিন্তু এই যে স্বার্থপর, এটাই কিন্তু স্বার্থপর দৃষ্টিভঙ্গি। তাকে কি বাইরের সাথে, পৃথিবীর সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে তার পরিচয়কে সীমাবদ্ধ করে রাখা। সেও যে একজন মানুষ, সেও যে দেশকে, সমাজকে অনেক কিছু দিতে পারে, এটা কেউ বিশ্বাসই করে না। মনে করে সে কি, সে রান্না বান্না করতে পারে, রান্না বান্না করবে, ঘর দোর ঝাড় দিবে, ঘর বাড়ি গোছগাছ করবে, মেহমানদারি করবে। এই স্বার্থপর দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কি বের হয়ে আসতে হবে। গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা ব্যাখ্যা। এটা দেখো অনেক বোর্ডে, ঢাকা বোর্ডে 3বার আসছে, ময়মনসিংহ বোর্ডে 3বার আসছে। কাজেই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা ব্যাখ্যা। এখানে আমরা গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের কী অবস্থা দেখি, সে সকল কাজ সর্বংশভাবে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে এই যে একটার পর একটা কাজ, ওর জন্য এটা, এর জন্য এটা, এই যে কাজগুলো করতে থাকে, কাজের পর কাজ, কাজের পর কাজ, কাজ কিন্তু তার থেমে নাই, কাজের জন্য তার নাওয়া নাই, খাওয়া নাই, সময় মতো বিশ্রামও নাই, কিন্তু কাজের পর কাজ। তারপরও যদি কখনো কেউ বিশ্রাম নিতে যায়, তখন কিন্তু কারো অনেকের কাছে ভালো লাগে না, বলে কি সারাদিন শুয়েই থাকে। আরে শুয়ে থাকলে তখন কাজ হয় কি করে, ঘরের কাজ, এটা কিন্তু কেউ ভাবে না, মনে করে শুয়েই আছে। তারপর যখন রোগ শোক বাঁধে, তখন কিন্তু সে সেবা যত্ন পায় না, কারো কাছেই পায় না। তারপর যখন তিক্ত বিক্ত হয়ে যায়, তখন সে কি করে, এই বউ বলে যে আমি চলে যাব, ওই আমাদের নিম গাছের মতো চলে যেতে চায়, যে না আমি এখানে আর থাকবো না, এখানে আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু তখন সে নিজের দিকে তাকিয়ে দেখে যে না, শিকড় বহু দূর পর্যন্ত চলে গেছে, এই শিকড় উপরে যদি সে কোথাও যায়, তাহলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না, বেঁচে থাকলেও সেটাকে বাঁচা বলে না। কাজে এই শিকড়, লক্ষ্মী বউয়ের শিকড় আবার হবে কি করে, সে তো আর গাছ না, লক্ষ্মী বউয়ের শিকড় হচ্ছে তার সংসার, তার ছেলে মেয়ে স্বামী, এরা তার শিকড়। এই শিকড় নিয়ে সে যদি আবার কোথাও যায়, এদের নিয়েই তো যাবে, তাই না? এই শিকড় উপরে যদি কোথাও যায়, এদের নিয়েই যাবে। আর যদি শিকড় এগুলোকে বাদ দিয়ে, সে শিকড় বাদ দিয়ে যদি যেতে পারে, তাহলে কি তার জীবন বিপন্ন হয়ে যাবে না? এইসব কথা ভেবে সে কিন্তু সারাটা জীবন এই যে ঘরের কাজ করতেই থাকে, নিজের কথা ভুলে গিয়ে সারা জীবন সে বিলিয়ে দেয় সংসারের চিন্তায়, সন্তানের চিন্তায়, স্বামীর চিন্তায়, কিন্তু তার চিন্তা কেউ করে না। এটা কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সবাই এটা ভালো করে পড়ে যাবা। নিম গাছরূপী লক্ষ্মী বউয়ের প্রতি কবির মুগ্ধতার স্বরূপ। এই যে নিম গাছরূপী লক্ষ্মী বউয়ের প্রতি কবির মুগ্ধতা, এই নিম গাছের মুগ্ধতা, নিম গাছের বাকল ছিঁড়ে, পাতা ছিঁড়ে, ডাল ভাঙে, যা মন চায় তাই করে, তারও যে একটা প্রাণ, তারও যে একটা জীবন, এটা কেউ কখনোই বুঝতে পারে না, তাই না? তার কাছ থেকে উপকারের উপর উপকার, উপকারের উপর উপকার সবাই নেয়। নিমের হাওয়াও ভালো, সবাই নেয়, কবিরাজে নেয়, বিজ্ঞরা নেয়, সবাই নেয়। কিন্তু এই যে কবি একদিন হঠাৎ আসলো, সে কিন্তু মুগ্ধ হয়ে তার শুধু সৌন্দর্য, তার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে শুধু সৌন্দর্যর বর্ণনাই করলো। সে কিন্তু পাতা ছিঁড়ে নাই, ডাল ভাঙে নাই। তো আমাদের ঘরের গৃহনিপুণা বউরা কিন্তু এরকমই নির্যাতিত, নীরব নির্যাতন সহ্য করে তারা। কিন্তু কখনো যদি তার ঘরে মন না টিকে কোথাও যেতে চায়, সে যেতে পারে না, সে আটকে যায় সংসার এবং সন্তানের মায়ায়, স্বামীর মায়ায়। তাহলে আমরা এই নিম গাছরূপী লক্ষ্মী বউয়ের প্রতি কবির মুগ্ধতার স্বরূপ। কেউ যদি কোথাও তাকে বলে যে তুমি এত ঘরে কাজ করো, তুমি তো অনেক লেখাপড়া জানো, তুমি আসো, তুমি তো অনেক যোগ্যতা সম্পন্ন, আসো তোমাকে একটা ভালো চাকরি দেই, তুমি ঘরে করছো, বাইরেও করো, অর্থ উপার্জন হবে, তোমার সম্মান হবে, দেশ ও সমাজ তোমার দ্বারা উপকৃত হবে, কিন্তু তাকে কি সেই কাজে অংশগ্রহণ করতে দেয়া হয়? কখনোই না। এই মুগ্ধতার স্বরূপ কিন্তু, এই ম্যাজিক বাক্য কিন্তু এখানেই ধরা পড়ে। আচ্ছা, এবার আসো আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন হুবহু আসে না, আবার এসেও যায়। তোমাদের সুবিধার্থে, লেখার সুবিধার্থে আমি সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে এবার যাচ্ছি। ভোরবেলা শুরু, কাজ শেষ হয় রাতে, প্রতিদিন এই নিয়ম, ছাড় নেই তাতে, নুন থেকে চুন হলে চলে রাগ ঝাল, তবু ছিন্ন করতে পারে না এই মায়াজাল। আর দ্বিতীয় উদ্দীপক হচ্ছে শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুপিয়ে কাঁদছিল, আবার কেউ ঢিল দিয়ে আমলকি পারলেও সে কষ্ট পেয়েছে। আচ্ছা, এবার প্রশ্নে আসি। নিমের হাওয়া ভালো, থাক কেটো না, এ কথা কারা বলে? এটা বলে বিজ্ঞরা। আচ্ছা, নিমের হাওয়া ভালো, থাক কেটো না, এই কথা বলে বিজ্ঞরা। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বুঝিয়ে লেখো। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে, নক্ষত্র হচ্ছে, একদিন এক কবি এলো, কবি এসে অপরূপ দৃষ্টিতে, মনোমুগ্ধকর দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়ে রইল। সে গাছের পাতা ছিল না, বাকল নিল না, ডাল ভাঙলো না, কিছুই করলো না, শুধু অপলক দৃষ্টিতে মুগ্ধ নয়নে চেয়ে রইল আর গাছের প্রশংসা করলো, যে কাজ কখনো জীবনে কেউ করে নাই সেই কাজ সে করলো এবং বলল, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে। এর অর্থ কি? বলল, বাহ কি সুন্দর পাতা, আর থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এই যে এই ফুলগুলোকে কিন্তু সে নক্ষত্র মনে করে বলেছে যে এক ঝাঁক নক্ষত্র, ফুলগুলোকে এক ঝাঁক নক্ষত্র বলেছে, নেমে এসেছে নীল আকাশ থেকে। কি সবুজ সায়রে, সবুজ সায়রের অর্থ হচ্ছে ওই যে সবুজ পাতায় বিছানো যেটা, সেটা সবুজ সাগর মনে করে। যে মনে হচ্ছে কবির কাছে, কবিরা তো কি ভাবুক হয়, তাদের ভাব কল্পনায় অনেক সুন্দর রূপের প্রকাশ ঘটে। এখানেও তাই ঘটেছে, ওই নিম গাছের ফুলকে এক ঝাঁক নক্ষত্র মনে করেছে, যেন সবুজ সায়রে, মানে সবুজ সাগরে ওই সবুজ গাছের পাতাগুলোকে সায়র মনে করে তিনি কথা বলেছেন। উদ্দীপক এতে নিম গাছ গল্পের যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপক এতে নিম গাছ গল্পের কোন দিক ফুটে উঠেছে? পরিবারের অবিরাম কাজ করে যাওয়া এক প্রতিবাদের মুখর এক নারীর কি দেখা কি আমরা এখানে পাই না? সে কি নীরবে সর্বংসহ ভূমিকা পালন করেছে লক্ষ্মী বউ চরিত্রে। তাই আমরা কি নিম গাছের যে প্রতিরূপ লক্ষ্য করি। আর সারাদিন নানাবিধ কাজ ব্যস্ততা, এটাই হচ্ছে আসল গৃহবধূদের আদর্শ চরিত্র। তারা পরিবারের সবার জন্য অক্লান্ত পরিশ্রম করে, তবে
অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের যথার্থ মূল্যায়ন পায় না। আর উদ্দীপকের একে জনৈক গৃহকর্মীর জীবন ব্যস্ততা তুলে ধরা হয়েছে। প্রতিদিন ভোর হতে রাত হওয়া অবধি কাজ করে, আর এটাই যেন তার নিয়ম। এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে, পান থেকে চুন খসলে তার উপর রাগ ঝাল কি নেমে আসে, তবুও সে সংসার থেকে যায় না। গৃহকর্মীর জীবন বাস্তবতা আমরা নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সারাদিন কাজ করেও যথাযথ মূল্যায়ন না পাওয়ার মধ্যে দেখতে পাই। আচ্ছা, এবার দেখো উদ্দীপক 2-এ বলাই যেন নিম গাছ গল্পের কবির প্রতিরূপ মূল্যায়ন করো। এখানে বলাই নামে এক ছেলের কথা বলা হয়েছে। গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা বিবেচনা করে উদ্দীপক 2-এ বিবেচনায় বলাই এবং নিম গাছ গল্পের কি কবির প্রতিরূপ। নিম গাছ গল্পে নিম গাছের নানা রকম ঔষধি গুণের কথা বর্ণিত হয়েছে। নানা রকম রোগ ব্যাধিতে এ গাছ ব্যবহার করা হয়। বিজ্ঞরা এর প্রশংসা করেন। এর পাতা, ছাল, ডাল সবই মানুষের কাজে লাগে। কিন্তু একদিন এক কবি আসলেন, তিনি কিছুই করলেন না এসব। সে শুধু মুগ্ধ হলো এবং নিম গাছের প্রশংসা করে চলে যায়। আর কি বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে উদ্ভিদ প্রেমী এক ছোট বালকের কথা, বলাইয়ের কথা, যে কখনোই কি গাছের কষ্ট সহ্য করতে পারে না। শিমুল গাছের চারা উপড়ে ফেললে সে কেঁদে কেঁদে কি বুক ভাসিয়েছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকি পারলেও তার কষ্ট হয়। এখানে নিম গাছ গল্পের কবি চরিত্রের মধ্যে গাছের প্রতি যে মমতা আমরা দেখতে পাই। গল্পের সবাই যেখানে নিম গাছের উপকার গ্রহণ করে, গাছ নিয়ে ভাবে না, সেখানে নিম গাছের সৌন্দর্যে মুগ্ধ হয় এক কবি। আর উদ্দীপকে বলাই এবং নিম গাছ গল্পের কবি উভয়ই উদ্ভিদ প্রেমী, বৃক্ষপ্রেমী, উদ্ভিদের ভালো মন্দ বিষয়ে সচেতন। একজন যেখানে গাছের স্বাভাবিক সৌন্দর্যে বিমোহিত হয়েছে, অন্যজন গাছের কষ্টে দুঃখ পেয়েছে। উভয়ই সমাজের 8-10 জনের মতো শুধু গাছের উপকার নিতে ব্যস্ত নয়, বরং গাছের প্রতি সংবেদনশীল। তাই আমরা বলতে পারি যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে। আচ্ছা, উদ্দীপক 2 সৃজনশীল প্রশ্ন দেখো। উদ্দীপকে আমরা তরুতলে বসি, প্রান্ত শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতরে কিছু নাহি কয়। এখানে গাছের যে সর্বংসহ অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। শিকড় অনেক দূর চলে গেছে, একথা কেন বলা হয়েছে? শিকড় চলে গেছে অনেক দূর, এটা প্রতীকী অর্থে ব্যবহার করেছে। এখানে গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউটির সংসারে যে কর্তব্য, মায়ায় জড়িয়ে যাওয়া, সে প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। নিম গাছ গল্পে নিম গাছ থেকে নানা জনে নানাভাবে কি করে উপকার নেয়, কিন্তু কেউ গাছটাকে পরিষ্কারও করে না। গাছের প্রশংসা তো দূরের কথা, গাছের যত্নও নেয় না। একদিন হঠাৎ এক লোক এসে সে মুগ্ধ দৃষ্টিতে গাছের প্রশংসা করে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যায়। গাছের পাতা ছিঁড়ে না, ছাল নেয় না, ডাল ভাঙে না। তখন এই যে মানুষ কি করে, মানুষ চায় একটু সেবা, একটু যত্ন, একটু প্রশংসা। সারাদিন ঘরের নিপুণা বউটি কাজ করে চলে, কিন্তু তার প্রশংসা কেউ করে তো নাই, তার কৃতজ্ঞতা পর্যন্ত কেউ কখনো প্রকাশ করে না। এই জন্যই ওই লোকটি যখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, তার প্রশংসা করেছে, তখন তার স্বভাবতই ইচ্ছে করেছে লোকটির সাথে চলে যেতে নিম গাছের, কিন্তু সে পারে নাই। কেন? তার শিকড় বহুদূর চলে গেছে। আর ঘরের নিপুণা বউ কেন এই কাজ করতে পারে না, কোথাও যেতে পারে না? সংসারের মায়ায় আবদ্ধ, সে স্বামী সন্তানের মায়ায় আবদ্ধ, এজন্য সে কোথাও যেতে পারে না। তার বউয়ের শিকড় কোথায়? এটা নিপুণা বউয়ের ওই সন্তানরাই হচ্ছে তার শিকড়।
এখানে এই কথাগুলোই বলা হয়েছে। উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এখানে নিম গাছের সাদৃশ্য তো আমরা একেবারে পরিপূর্ণই দেখতে পাই। নিম গাছে কি করে, নিম গাছে যে ঔষধি গুণাবলী আছে সেগুলো সবাই ব্যবহার করে, সেগুলো সবাই ভোগ করে। নিম গাছের পাতা কেউ ভেজে খায়, কেউ শিলপাটায় বেটে খায়, কেউ এর ডাল দিয়ে দাঁত চিবোয়, দাঁত পরিষ্কার করে। তাহলে কি করে, কিন্তু এর আশেপাশে যে এমন আবর্জনা জমে থাকে কেউ পরিষ্কার করে না, বরঞ্চ কি করে অনেকে আবার শখ করে মাঝে মাঝে ইট সিমেন্ট দিয়ে শান বাঁধিয়ে দেয়। এখানে বলছে সেটা আরও আরেক আবর্জনা, সেইখানে আরও সবাই ঘর বাড়ি ঝাড় দিয়ে যে ময়লাগুলো হয় সেখানে একটা ইটের আড়াল থাকে, আবডাল থাকে, সেইখানে নিয়ে ফেলে, তাহলে আবর্জনায় আরও পরিপূর্ণ হয়ে যায়। এখানে আর এই উদ্দীপকেও কিন্তু সেটাই বলা হয়েছে যে তরুতলে গাছের তলে বসে কি করে মানুষ শান্তি অনুভব করে, আরাম অনুভব করে, ফল খেয়ে আনন্দ পায়, পেট ভরে, কিন্তু আবার যখন চলে যায় তখন গাছের ডাল একটা ভেঙে হাতে করে নাচতে নাচতে ডালটাকে নাড়াতে নাড়াতে সে যায়, কিন্তু তবু তারপরও তরু কী করে, গাছটা অকাতরে সেখানে স্থির দাঁড়িয়ে রয়, তার করার কিচ্ছু নাই। তাহলে আমরা বলতে পারি কি উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ কি মিল রয়েছে না? মিল রয়েছে। আচ্ছা, ঘয়ে দেখা উদ্দীপকটিতে নিম গাছ রচনার সমগ্র ভাব প্রকাশ পায়নি। উদ্দীপকের নিম গাছ গল্পের সমগ্র ভাব কিভাবে প্রকাশ পায়নি? এখানে উদ্দীপকে শুধু শুধু গাছ যে ক্ষতি করে, মানুষের ডাল ভাঙে, পাতা ভাঙে, এই কথাগুলোই কিন্তু শুধু বলা হয়েছে। আর এইখানে আমাদের লেখক গল্পে কি করেছেন, একটি ম্যাজিক বাক্য ছুড়ে দিয়েছেন সবার উদ্দেশ্যে। সেটা কি আমরা ওখানে পাই না, উদ্দীপকে সেটা অনুপস্থিত। তারপর আবার কি ওই নিম গাছটাকে, এখানে শুধু গাছের এই দুঃখ কষ্টের কথা বলা হয়েছে। আমরা গল্পে কি দেখি, একদিন এক কবি আসে, সে গাছের পাতা ছিঁড়ে না, বাকল ছিঁড়ে না, ডাল ভাঙে না, কিছুই করে না, গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গাছের সুন্দর সুন্দর বাক্যে গাছের প্রশংসা করে। এগুলো কিন্তু উদ্দীপকে নাই। তারপর ওই যে আমাদের ম্যাজিক বাক্য গৃহ কর্মে নিপুণা লক্ষ্মী বউটির কথাও কিন্তু এখানে নাই। তাহলে কি বলবো আমরা, উদ্দীপকটিতে নিম গাছ রচনার সমগ্র ভাব কি প্রকাশ পায়নি। তাহলে এই মন্তব্যটি কি যথার্থ না? অবশ্যই যথার্থ। আসলে কি তোমরা বলবে যে ম্যাডাম এই গল্পটা এত সময় ধরে পড়ালেন, ওই যে এইখানে আমরা পড়লাম না যে এটা কি, এটা একটা প্রতীকী গল্প, এর বিশ্লেষণ বহু বড়, দেখতে ছোট মনে হলেও অবয়বে এটি ছোট, কিন্তু এর আসলে যে রূপ, এর যে বিচার বিশ্লেষণ, এটা কিন্তু একেবারে ওই কবিতার অন্তরালে থেকেই যায়, যেগুলো না পড়ালে আসলে তো তোমরা বুঝবে না। যার কারণে আমাকে অনেক কথা বলে অনেক বড় করে ক্লাসটা করতে হলো। আর ছোট করে আমি করতে পারতাম, কিন্তু সব কথা তোমাদের জানানো হতো না, সব পড়া তোমরা সঠিকভাবে পেতে না। এই যার কারণে ওই লেখকের যে মর্মকথা সেটা এখানে এই আমার মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে পড়ার মধ্যে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়াশিখির সাথে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।